হ্যালো স্টুডেন্ট, আজকে যেটা আমি মূলত আলোচনার একটা বিষয় রেখেছি সেটা হচ্ছে কনসেপ্ট অফ ফিলোসফি, অর্থাৎ দর্শনের ধারণা। অর্থাৎ এর মধ্যে দর্শনের কেমন কী কী নেচার আছে সেই নেচারগুলো আমি একটু বলার আমি চেষ্টা করব। তো দেখো প্রথম স্লাইডে কি দিয়েছি, দেখো দর্শনের প্রারম্ভিক ধারণা বা প্রিলিমিনারি কনসেপ্ট অফ ফিলোসফি। প্রথমেই যদি আমি দর্শন সম্পর্কিত কিছু তথ্য দিই, জেনারেল একটা তথ্য বা সাধারণ একটা তথ্য, তাহলে বলতে হয় যে দর্শন বা ফিলোসফি কিন্তু কোনো একটা সিঙ্গেল সাবজেক্ট কিন্তু নয়, মানে এর মধ্যে অনেক সাবজেক্ট ঢুকে আছে। কারণ কি, মানে দর্শনের মধ্যে ইতিহাস, ভূগোল, ইংরাজি, বিজ্ঞান, অর্থনীতি যা বলবে, যে সমস্ত সাবজেক্ট বলবে, সমস্ত কিছু কিন্তু দর্শনের মধ্যেই পড়ছে। কারণ কি, দর্শনের আলোচ্য বিষয় যা, সেই বিষয়গুলি ঢুকে আছে সেই সমস্ত সাবজেক্টের মধ্যে। অর্থাৎ কোনো একটা সাবজেক্টের ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ কেমনভাবে সাবজেক্টটার ফলাফল, কিভাবে সাবজেক্টটা এসেছে, তো এই সমস্ত তথ্য কিন্তু দর্শনের মধ্য দিয়ে আমরা কিন্তু পাই। যদি কোনো সাবজেক্টকে বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে কিন্তু সেই সাবজেক্টের মানে যে সাবজেক্টটা কিন্তু দর্শন হয়ে উঠবে, যদি সাবজেক্টের ঠিকঠাক যদি বিচার বিশ্লেষণ করা হয়। কারণ আমি আগেই বলেছি, দর্শন মানেই হচ্ছে বিচার বিশ্লেষণ করা, অর্থাৎ কোনো কিছু বিচার করে বিশ্লেষণ করাটাই হচ্ছে দর্শনের মুখ্য বিষয়। তো যে কোনো সাবজেক্টকেই যদি বিচার বিশ্লেষণ করা হয়, তাহলে সেই সাবজেক্টও দর্শন হয়ে যাবে কিন্তু। ঠিক আছে, তো ওই জন্যই বললাম যে দর্শন কিন্তু আলাদাভাবে কোনো রকম সাবজেক্ট নয়, দর্শন সমস্ত কিছুর মধ্যে দার্শনিক চিন্তাভাবনা লুকিয়ে আছে। দর্শন পাঠের শুরুতেই যে প্রশ্নটি মনে আমাদের জাগে সেটা হচ্ছে দর্শন কি বা হোয়াট ইজ ফিলোসফি, তাই না? তো এই প্রশ্নের উত্তর কিন্তু মোটেই সহজ কিন্তু নয়, কারণ আজ পর্যন্ত দর্শনের কোনো সার্বজনিক কিন্তু কোনো সংজ্ঞা কিন্তু পাওয়া যায়নি। প্রত্যেকটি শাস্ত্রেরই একটি নির্দিষ্ট আলোচনার বিষয় থাকে বলেই সেই বিষয়টি বা শাস্ত্রটির একটি নির্দিষ্ট সংজ্ঞা দেওয়া সম্ভব হয়। কিন্তু দর্শনের কোনো রকম নির্দিষ্ট কোনো আলোচ্য বিষয় নেই বলে তার সংজ্ঞা দেওয়া কিন্তু খুবই কঠিন। তাই বিভিন্ন দার্শনিকের দৃষ্টিকোণ থেকে বিভিন্ন রকম দৃষ্টিকোণ থেকে দর্শনের সংজ্ঞা দিয়েছেন, সেগুলো আমি পরবর্তীকালে আলোচনা করব, যে কোন কোন দার্শনিক দর্শনে কেমনভাবে আলোচনা করেছে। তো সেইগুলো আমি পরবর্তীকালে আলোচনা করব। আজকের যেটা করছি, যেটা দর্শনের মানে প্রকৃতিটা কেমন, সেইটা আমি মূলত আলোচনা করার আজকে চেষ্টা করছি। তো বলা যেতেই পারে যে এই সমস্ত সংজ্ঞার তো অমিল আছেই, কিন্তু দর্শন কি এবং এই প্রশ্নের উত্তর খোঁজার জন্য আমাদের দর্শনের ব্যুৎপত্তিগত দিকটি, মানে ব্যুৎপত্তি বলতে দর্শন শব্দটির বিচার এবং বিশ্লেষণ করা কিন্তু অবশ্যই দরকার। তো সেই জন্য আমি প্রথম স্লাইডে আরেকটা স্লাইড রেখেছি, যে আরেকটা জিনিস রেখেছি আমি, যে ফিলোসফি হলো ওপেন ডিসকাশন, অর্থাৎ আলোচনার মানে খোলা একটা আলোচনা কিন্তু ফিলোসফির মধ্যে কিন্তু রয়েছে। যেরকম খোলা আলোচনা বলতে পারি, যে ধরো কোনো একটা ভ্রান্তি, মানে কোনো একটা ভ্রান্ত তোমাদের মনোভাব আছে বা তোমাদের ভ্রান্ত কোনো ধারণা আছে, তো সেই সমস্ত ধারণাগুলিকে মানে যদি ভ্রান্ত তো কোনো ধারণা থাকে, তাহলে সেই সমস্ত ধারণাগুলিকে সঠিকভাবে তোমাদের কাছে পরিবেশন করাই হচ্ছে দর্শনের মূল লক্ষ্য। অর্থাৎ আবার অজানাকে সঠিকভাবে জানাটাও দর্শনের মূল একটা লক্ষ্যের মধ্যেই পড়ে। অর্থাৎ কোনো একটা তোমার কিছু অজানা কিছু রয়েছে, সেটাকে তোমাকে বিচার বিশ্লেষণ করে তোমার মধ্যে সেই সঠিক যে জ্ঞান, সেই জ্ঞানটাকে পূরণ করবে দর্শন। ঠিক আছে, তো এইভাবে কিন্তু আমরা দর্শনের কিন্তু প্রকৃতিটাকে কিন্তু আমি বুঝতে হবে। যদি দর্শনের প্রকৃতিটাকে বলতে হয়, তাহলে বলতে হয় যে দর্শনের স্বরূপ প্রকৃতি হলো সত্য দর্শনের তথা যথার্থ উপলব্ধমে কোনো কিছুকে সঠিকভাবে জানা। দর্শন তাই মন থেকে সমস্ত প্রকারের কিন্তু অজ্ঞতা, অন্ধবিশ্বাস, কুসংস্কার এবং সংকীর্ণতাকে দূর করে সত্যের আলোক তাকে উদ্ভাসিত করে। এই উন্মুক্ত মনের দার্শনিক ক্ষমতার মাধ্যমে আমাদের সমস্ত প্রকার অজ্ঞতা দূর হলেই আমরা কিন্তু সঠিক পথে কিন্তু চলতে কিন্তু পারবো। অর্থাৎ দর্শন কি বলতে চাই,
যে অন্ধবিশ্বাস, কুসংস্কার, তারপর হচ্ছে তোমার কীর্ণতাকে দূরে দূরে ঠেলে সত্যের আলোকে একটা ব্যক্তিকে নিয়ে আসতে পারবে। তো সেই সমস্ত দিকটা যদি আমি লক্ষ্য করি তাহলেই আমরা কিন্তু সঠিক পথে কিন্তু চালিত হতে পারবো। এটা হলো মূলত একটা দর্শনের কি সম্বন্ধ বা দর্শনের কি স্বরূপ সেটা আমি বলার চেষ্টা। পরের যে স্লাইড সেটা রয়েছে দর্শনের ব্যুৎপত্তিগত অর্থ, অর্থাৎ দর্শন শব্দটা কিভাবে এসেছে না এসেছে সেইগুলো একটু আমি বলার চেষ্টা করছি। তাই বলে যে ভারতীয় চিন্তাধারায় দর্শন শব্দটির উৎস হলো ধাতু, অর্থাৎ দর্শন শব্দটি দৃশ ধাতু থেকে এসেছে। দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয় যোগ করে দর্শনের শব্দটির উৎপত্তি কিন্তু হয়েছে, অর্থাৎ দৃশ ধাতুর সঙ্গে অনট প্রত্যয়, দৃশ ধাতু প্লাস হচ্ছে অনট প্রত্যয়, এইভাবে দর্শন শব্দটির উৎপত্তি কিন্তু ঘটেছে। এখন এই দৃশ ধাতুর অর্থ কী সেটা জানতে হবে। দৃশ ধাতুর অর্থ হলো দেখা। দৃশ ধাতুর অর্থ হলো কি? দেখা। এবং এই দেখা শব্দটির সাধারণ অর্থ হলো, সাধারণ যেটা অর্থ সেটা হচ্ছে মানে আমরা চোখ দিয়ে যেটা দেখি সেটাকেই বলা হচ্ছে যে সাধারণত দেখাকেই বোঝানো হচ্ছে। তাই সাধারণ অর্থে তাই দর্শন বলতে কিন্তু চোখের দেখাকেই কিন্তু বোঝা যায়। মানে সাধারণ অর্থে যদি আমি বলি যে দর্শন কী, তাহলে তোমরা কিন্তু দেখাই বলবে, কিন্তু এখানে কিন্তু আমরা কিন্তু সাধারণ অর্থে কিন্তু গ্রহণ কিন্তু করব না। অর্থাৎ দর্শন শাস্ত্রে এই দেখা শব্দটিকে কিন্তু সাধারণ অর্থে কিন্তু গ্রহণ কিন্তু করব না। আমরা এই শব্দটিকে একটু ব্যাপক অর্থে ব্যবহার করব। ঠিক আছে, এখানে দেখার অর্থ হলো উপলব্ধি করা। এখানে দেখা, আমরা যখন কোনো কিছু দেখব তখন সেটা চোখ দিয়ে দেখব না, সেটা মন থেকে উপলব্ধি, এবং এই উপলব্ধি হলো সত্যের উপলব্ধি বা তত্ত্বের উপলব্ধি। অর্থাৎ কোনো একটা যখন বস্তুকে আমি দেখব তখন সেই বস্তুটার মধ্যে যে তত্ত্বগত যে রূপ বা সত্য, অর্থাৎ তার মধ্যে কতটা সত্যতা লুকিয়ে আছে সেইটা আমরা উপলব্ধি করব। ওপরে মানে কোনো একটা বস্তুকে যদি আমি ওপর দিক থেকে দেখি তাহলে সেটার যে রূপ, তার ভেতরের যে রূপ, সেই রূপটাকে আমরা পর্যবেক্ষণ করব, সেটাই আসল দেখা। এবং এই দেখার জন্য কিন্তু কোনো চোখের প্রয়োজন নেই। কিন্তু মনে রাখবে যে দর্শন মানে দেখা, কিন্তু এই দেখা বলতে আমরা উপলব্ধিকে বোঝাই, সত্যের উপলব্ধিকে। আর এবং এই দেখাটা কিন্তু চোখ দিয়ে দেখা নয়, অর্থাৎ ইন্দ্রিয় প্রত্যক্ষ মানে ইন্দ্রিয় চক্ষু দিয়ে দেখা নয়, এটা হচ্ছে মনের উপলব্ধি বা সত্যের উপলব্ধি, যেটা আমাদের মন থেকে উপলব্ধি করতে পারি। এটা আমরা মূলত কিন্তু দেখলাম যে দর্শনের কিন্তু ব্যুৎপত্তিগত যে এটা অর্থ সেটা আমি বোঝানোর চেষ্টা করলাম। এরপরে যেটা আগের দিন আলোচনা করেছিলাম ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ, এটাকে আরেকটু আমি ডিসকাস করে দিচ্ছি যে ফিলোসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ কী সেটা আমি বলার চেষ্টা করছি। তো ফিলোসফি একটি ইংরেজি শব্দ, দুটি গ্রিক শব্দ থেকে উদ্ভূত হয়েছে, একটা হচ্ছে ফিলোস, একটা হচ্ছে সোফিয়া। ফিলোস শব্দের অর্থ হলো লাভ বা অনুরাগ, এবং সোফিয়া শব্দটির অর্থ হলো নলেজ, অর্থাৎ কোনো একটা জ্ঞানের প্রতি ভালোবাসাই হলো দর্শন, মানে যেটা বলা হচ্ছে। অর্থাৎ ফিলোস শব্দের অর্থ হলো ভালোবাসা বা অনুরাগ, এবং সোফিয়া শব্দের অর্থ হলো নলেজ বা জ্ঞান। অর্থাৎ আমি যদি এটাকে একত্রিত করতে যাই তাহলে বলা যেতেই পারে যে ফিলোসফি হলো জ্ঞানের প্রতি অনুরাগ, এবং যাদের জ্ঞানের প্রতি অনুরাগ আছে, অর্থাৎ যাদের জ্ঞানের প্রতি অনুরাগ আছে তারাই হচ্ছেন কি দার্শনিক। এটা জেনারেল কনসেপ্ট, কিন্তু এই কনসেপ্টটার মধ্যেও কিছু তত্ত্ব লুকিয়ে আছে। যে তত্ত্বটি যে জ্ঞানের প্রতি অনুরাগকেই যদি দর্শন বলি, আগের দিন বলেছিলাম যেটা, তাহলে তো একজন ঐতিহাসিক, তিনিও তার ইতিহাস সম্পর্কিত কিছু, তিনিও ইতিহাসে জ্ঞানের প্রতি তার ভালোবাসা আছে। একজন ভূগোলবিদ, তারও কিন্তু ভূগোলের প্রতি ভালোবাসা। একজন অর্থনীতিবিদ, তারও অর্থনীতি সম্পর্কে ভালোবাসা আছে। তাহলে তাদেরকেও কি আমরা বলতে পারি? এটা একটা কোশ্চেন চিহ্ন উঠে আসে। তো সেটা কিন্তু আমি তাদেরকেও কিন্তু দার্শনিক কিন্তু বলতে পারি না। কারণ হচ্ছে যে একটা পার্থক্য আছে, যে তাদের মধ্যে ভালোবাসা তো জ্ঞানের প্রতি আছেই, কিন্তু আমাদের শুধুমাত্র এই পার্সপেক্টিভটা ধরলে হবে না, আমাদের সংকীর্ণ অর্থ থেকে ব্যাপক অর্থে যেতে হবে। অর্থাৎ বিচার বিশ্লেষণমূলক জ্ঞান, অর্থাৎ কোনো কিছুকে বিনা স্বীকার করলে চলবে না। অর্থাৎ কোনো একটা বস্তু বা কোনো একটা বিষয়কে যখন আমি স্বীকার করব, এটা বিচার বিশ্লেষণমূলক স্বীকার হতে হবে। যদি বিচার বিশ্লেষণমূলক স্বীকৃত না হয় সেই বিষয়টি, তাহলে কিন্তু সেটা কিন্তু দর্শন হবে না। অর্থাৎ সেটা কিন্তু আসল কিন্তু পরিপূর্ণ জ্ঞান কিন্তু আমরা কিন্তু লাভ করতে পারবো না। তো এই হচ্ছে মূলত ফিলোসফি এবং দর্শন,
এই দুই সম্পর্কিত কিছু তথ্য এটা আমি বলার চেষ্টা করলাম। তো এইভাবে আমি কিন্তু আরেকটু বললাম, আরেকবার আমি রিপিট করে দিচ্ছি যে দর্শনের প্রকৃতি বা নেচার অফ ফিলোসফি হচ্ছে যে কোনো একটা মানে দর্শন কিন্তু আমাদের ভ্রান্তি দূর করতে সাহায্য করে, দর্শন কিন্তু আমাদের অজানাকে সঠিকভাবে জানতে সাহায্য করে, আমাদের কোনো বস্তুর বা কোনো একটা বিষয়ের ওপর যথার্থ উপলব্ধি গ্রহণে সাহায্য করে, দর্শন আমাদের সংকীর্ণতা মনোভাবকে দূর সাহায্য করে, দর্শন আমাদের অন্ধবিশ্বাস কুসংস্কার এই সমস্ত ভ্রান্ত ধারণাকে দূর করতে সাহায্য করে, যথার্থ জ্ঞানের অনুসন্ধান করতে দর্শন কিন্তু ঠিক আছে। তো এই সমস্ত ব্যাপারগুলি কিন্তু দর্শনের মধ্যে লুকিয়ে আছে। তো দর্শন আমি আবারও বলছি, দর্শন কিন্তু আলাদা মানে সিঙ্গেল কোনো সাবজেক্ট নয়, সমস্ত সাবজেক্টের মধ্যেই কিন্তু দর্শন কিন্তু লুকিয়ে আছে। অর্থাৎ যে সাবজেক্টের মধ্যেই বিচার বিশ্লেষণমূলক তথ্য দেওয়া থাকবে, অর্থাৎ সেই সাবজেক্টের ফলাফল কী, অর্থাৎ সেই সাবজেক্টের বিষয়টি কোথা থেকে এলো, কীভাবে এলো, কেমনভাবে এলো, তার পরিণতি কী, দৈনন্দিন জীবনের সেই সমস্ত সাবজেক্টের আমাদের মানুষের দৈনন্দিন জীবনের মানে দরকারটা কী, প্রয়োজনীয়তা কী, এই সমস্ত তথ্য যদি সেই সাবজেক্টেও ঢোকানো থাকে বা সেই সাবজেক্টে বলা থাকে, তাহলে আমি সেই সাবজেক্টকেও দর্শন বলতে পারি। তাহলে দর্শন কিন্তু একটা ব্রড পার্সপেক্টিভ, অর্থাৎ দর্শনের মধ্যেই সমস্ত সাবজেক্ট কিন্তু ঢুকে আছে, এটুকু মনে রাখবে তোমরা। ঠিক আছে, তো আজকে এটুকুই থাকলো। পরের দিন আবার নেক্সট অন্য একটা আলোচনা করব, যেখানে দর্শনের দৃষ্টিভঙ্গি, দর্শন চিন্তার উৎস, এই সমস্ত ব্যাপারগুলো নিয়ে একটু আলোচনা করব। আজকে এটুকুই থাকলো। তো আপাতত তোমাদের আশা করি বুঝতে পেরেছো, যদি বুঝতে না পারো তাহলে বলবে মেসেজে। থ্যাংক ইউ।